নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘ 11 দিন ধরে যারা পথে পড়েছিলেন, অভূতপূর্ব আন্দোলন, যে আন্দোলনের তারা প্রতিভূ ছিলেন, যারা দেখালেন যে প্রতিবাদে সোচ্চার থাকলে প্রশাসনও নমনীয় হতে বাধ্য হয়, সেই 11 দিন পর জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্ত যে এই মুহূর্তে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। তারা আগামীকাল থেকে তারা কাজে ফিরবেন। শুধু কাজে নয়, তাদের প্রতিবাদও জারি থাকবে। কিন্তু আজ তারা জানিয়েছেন যে এই মুহূর্তে কর্মবিরতি আর নয়, আগামীকাল থেকে তারা কাজে ফিরছেন। আজ রাতে তারা হয়তো বাড়ি ফিরবেন। কিন্তু তার আগে আমরা বলি না টিভি9 বাংলা প্রথম থেকে প্রথমে, এক্ষেত্রেও তাই। কারণ এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রতিবাদের দুই অন্যতম মুখ। আমি আপনাদের সাথে আলাপ করে দেবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিবাদের দুই অন্যতম মুখ। আপনারা সবাই তাদের চিনে গিয়েছেন, আমি আবারও তাদের নাম বলছি। আমার ডান দিকে রয়েছেন অনিকেত মাহাতো, অনিকেতকে স্বাগত জানাই। আমার বাঁ দিকে রয়েছেন দেবাশিস হালদার, দেবাশিসকেও স্বাগত জানাই। এবং কুর্নিশ, ওদের এতদিনের সেই আন্দোলনকে, সেই প্রতিবাদকে। আমি প্রথমে অনিকেতের কাছে যাই। অনিকেত, আপনাদের কথা এতদিন ধরে এ দেশের মানুষ, পৃথিবীর মানুষ শুনেছেন। এবার তাদের প্রশ্ন, হোয়াট নেক্সট? কারণ আপনারা বলছেন যে কাজে আপনারা ফিরছেন, কিন্তু আন্দোলন জারি থাকছে। কোন পথে এবার আন্দোলন এগোবে? শুরুতেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এটাই যে আজ প্রায় 41 দিন অতিবাহিত হতে গেল এই আন্দোলনের, এবং স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভ যেটা চলছিল সেটা প্রায় 11 দিন। তাহলে 11 দিন আমরা এই যেমন 11 দিন এবং 41 দিন যাই বলুন না কেন, সেটা সবটা মিলে যদি বলতে হয়, সাধারণ মানুষের যেভাবে আমাদের এই আন্দোলনে পাশে থেকেছে, এবং সাধারণ মানুষ যেভাবে ডাক্তার, সিস্টার, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ যেভাবে এই আন্দোলনের আমাদের দাবির সাথে সম্পৃক্ত হতে পেরেছেন, এবং যেভাবে আমাদের আন্দোলনের দাবিকে তাদের নিজেদের দাবি বলে মনে করেছেন, এবং সেই জায়গা থেকে প্রত্যেকে নানানভাবে যে যেভাবে পেরেছে সাহায্য করেছে, ঠিক, এবং সাহায্য করাটাই তার প্রতিবাদের ভাষা হিসেবে তিনি প্রত্যেকে তারা সেটা বেছে নিয়েছেন। আমরা এই জায়গাটাকে আকণ্ঠ সমর্থন জানাচ্ছি এবং তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। কুর্নিশ জানিয়ে যেটা বলতে চাই, আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন সত্য ধরে বলি, আমরা আংশিক এসেনশিয়াল সার্ভিসটা অন করার কথা বলেছি। আংশিক কর্মবিরতি বলতে পারেন, এসেনশিয়াল সার্ভিস অন করার কথা বলেছি। আমরা আজকে বাড়ি ফিরছি না, আমাদের ধর্ণা মঞ্চে ফিরছি। এবং যে দাবি দেওয়া, এই আন্দোলনের তো 5 দফা দাবি নিয়ে এই আন্দোলন, সেই যার কিছু দাবি দেওয়া নিশ্চয়ই আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে পেয়েছি, সিবিআইয়ের দিক থেকে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ, অগ্রগতি আমরা পেয়েছি। কিন্তু বিচারের প্রশ্নে যে দাবি থেকে আমাদের লড়াইয়ের শুরু, এবং যাতে দ্বিতীয় অভয়া আর কখনো না ঘটে, আমরা কখনো না কোনো কলেজ ক্যাম্পাসের বুকে এইরকম ইনস্টিটিউশনাল মার্ডার, রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনা যাতে কখনো না ঘটে, তার জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি রাজ্য প্রশাসনের কাছে আছে। যেমন আমরা মনে করি যে কলেজে কলেজে যে থ্রেড কালচারের জন্ম ছিল, এবং এই কলেজের থ্রেড কালচারের জায়গাটাকে যদি স্পেসিফিকলি অ্যাড্রেস করা না হয়, তাহলে আমরা মনে করি যে দ্বিতীয় অভয় আবার হতে পারে। এবং প্রথমের যে দাবি ছিল আমাদের, যে সুবিচারের দাবি, আমরা তো কোনো ভোটের স্বার্থে বা দলীয় স্বার্থে কাজ করছি না, আমরা চেয়েছি শুধু সুবিচার। তাহলে আমাদের যদি সুবিচার পেতে হয়, তাহলে সিবিআইয়ের কাছে আজকের যে সিজিও অভিযান ছিল আমরা ডাক দিয়েছি, আর কত সময় চাই, এবার জবাব দাও সিবিআই। তাহলে এই স্লোগানও আমরা তুলেছি, আমাদের মিছিলের মধ্য দিয়ে এই স্লোগানও প্রতিধ্বনিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে রাখছি যে প্রথম যে আমাদের দাবি বিচার, এই বিচারের প্রশ্নে আমরা যেমন সুপ্রিম কোর্টের অভ্যন্তরে লড়বো, ঠিক সেই রকম রাজপথেও আমাদের যে আংশিক কর্মবিরতি হলো, কাজে যেমন আমরা কিছুটা ফিরলাম, এর সাথে সাথে এই প্রথম যে বিচারের দাবিকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন কর্মসূচি যেগুলো আছে সেগুলো আমরা নেব। আরজি করের বুকে আমরা একটা মূর্তি স্থাপনের কথা ভেবেছি, একজন শিল্পীর সাথে আমাদের কথাও হয়েছে, আমরা সেই কর্মসূচিও পালন করছি। এবং বন্যা দুর্গত যে মানুষদের পাশে যে দাঁড়ানোর প্রয়োজন, একজন চিকিৎসক হিসেবে যে কর্তব্য, ডক্টর নরমান বেথুনকে যদি আমরা আমাদের উত্তরসূরি হিসেবে দেখি, সেই জায়গা থেকে বলতে চাই যে এই জায়গায় আমাদেরকে ফিরতে হবে, এবং আমরা এই বন্যা কবলিত যে জেলাগুলো আছে সেগুলো নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি আমরা তৈরি করেছি, অভয়া ক্লিনিকের নামে এগুলো আমরা শুরু করছি। একেবারেই। আপনাকে দেবাশিস, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আপনারা পথ দেখালেন, এবং এই পথ দেখানো, এই প্রশ্নে আমরা দেখতে পেয়েছি যে সিনিয়রদের আপনারা সঙ্গে পেয়েছেন, এবং এটা তো একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই। আপনারা স্পেসিফিক্যালি বলছেন যে গণতান্ত্রিক একটা পরিবেশ আপনারা চান। এক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এর আগেও আমরা জানি যে অনেক সিনিয়র ডাক্তাররাই, যারা সরকারি প্রতিষ্ঠানের ডাক্তার, এবং তারা হাসপাতাল ছেড়ে তাদেরকে প্রাইভেট চেম্বার করতেও দেখতে পাওয়া গিয়েছে, তারা হয়তো দুটো ব্যালেন্স করেছেন, তারাও আপনাদের পাশে ছিলেন। তাহলে সেক্ষেত্রে হাসপাতাল চেম্বার কোনোভাবে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি জায়গাতে তারা কোনোভাবে নেগলেক্টেড হয়েছে, এই প্রশ্ন অনেক সময় উঠেছে। তারা কিন্তু আপনাদের পাশে ছিলেন, তো সেই সাফাইটা কিভাবে হবে?
দুটো জিনিস প্রথমে একটু বলে নিতে চাই। এই প্রশ্নের আগে আর একটা কথা স্পষ্ট করা উচিত, এই যে শিরোনাম আর কি রয়েছে যে আন্দোলনের দুই মুখ, এইটা নিয়ে একটা বক্তব্য রয়েছে যে আন্দোলনের আলাদা করে না কোনো মুখ বা আলাদা করে কোনো নেতৃত্ব হিসেবে আলাদা করে কিন্তু কেউ নয়। আমরা মনে করি যে এই 41 দিন ধরে প্রত্যেকটা যে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রী যারা প্রত্যেকে রোদে পুড়ে জলে ভিজে এই লাস্ট 11 দিন ধরে যারা পড়ে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, লালবাজারের সামনে যারা পড়েছিল, তারা প্রত্যেকে এই আন্দোলনের মুখ, তারা প্রত্যেকে এই আন্দোলনের নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণকারী যে জায়গা, সেই সিদ্ধান্ত গ্রহণকারী জায়গা কিন্তু প্রত্যেকের। এমনকি আমাদের সুপ্রিম কোর্টও আপনারা জানেন যে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী বা নেতৃত্ব কিন্তু আমাদের জেনারেল বডি মিটিংয়ে। ফলত আন্দোলনের মুখ হিসেবে কোনো একজন বা দুজন নয়, আন্দোলনের মুখ কিন্তু এটা প্রত্যেকে। এই প্রথম কথা কিন্তু এই আন্দোলন, এটাই এই আন্দোলনের স্পিরিট। আমরা কিন্তু বারবার বলেছি যে একজন দুজন তিনজন নয়, আমাদের এই জিবি হচ্ছে আন্দোলনের মুখ। এই প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা জুনিয়র ডাক্তার কিন্তু আমাদের আন্দোলনের মুখ। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে প্রশ্নটা করলেন যে আমাদের সিনিয়র ডাক্তারেরা, ঠিক যেমন আমাদের যে সিনিয়র ডাক্তারেরা সরকারি জায়গায়, আমরা যে জায়গায় কাজ করি সেখানে অক্লান্ত পরিশ্রম করে রোগী পরিষেবা দিয়ে গেছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এরকমভাবে পাশে থেকেছেন। প্রাইভেট হাসপাতালে যে ডাক্তারেরা, সিনিয়র ডাক্তারেরা রয়েছেন, তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকে নিজের মতো করে কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, নিজের সামর্থ্য মতো পাশে দাঁড়িয়েছেন। এবং ঠিক পাশে দাঁড়ানো আমি কিন্তু বলবো না, এই লড়াইটা পাশে দাঁড়ানো মানে কি বোঝায় যে এটা শুধু আমাদের লড়াই, আমাদের পাশে সবাই। আপনারা তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে বারবার তিলোত্তমার জন্য সুবিচার এবং পাশাপাশি ওই স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা, একদম। ফলত এটা প্রত্যেকের আসলে লড়াই, কেউ কারোর পাশে কিন্তু দাঁড়ায়নি। প্রত্যেকে এই জন্যই পথে নেমেছে, এটা প্রত্যেকে নিজের লড়াই বলে মনে করেছে, প্রত্যেকে এটা নিজের লড়াই বলে মনে করেছে বলে আমরা কিন্তু একসাথে এসেছি। অবশ্যই যেহেতু আমাদের সহকর্মী খুন হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, সেই জন্য আমরা সব থেকে বেশি আন্দোলিত হয়েছি বটে। আমরা হয়তো এই যে গোটা আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আমাদের ভূমিকা সব থেকে বেশি থেকেছে, কিন্তু এই আন্দোলন কিন্তু আসলে গণ আন্দোলন, ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু এটা সকলের আন্দোলন। সেই জায়গা থেকেই কিন্তু আমরা সকলে সব সিনিয়রদের আমি যেটা জিজ্ঞেস করলাম, তো তাদের কি এক্ষেত্রে সেই রিয়েলাইজেশন আসবে বলে আমরা মনে করতে পারি? দেখুন, এটা তো সময় বলবে। আমরা তো এই এত বড় আন্দোলন, আমি তো অন্তত ইতিহাস যা পড়েছি, যেটুকু আমার জ্ঞান, যে পশ্চিমবঙ্গ এই ধরনের আন্দোলন বহু বছর এরকম আন্দোলন কিন্তু দেখেনি। তো এই রকম আন্দোলন আমরা আশা রাখছি যে বহু মানুষের বিবেকের একটা, আমরাও আশা রাখছি বহু মানুষের বিবেক জাগ্রত হবে এবং যে সিস্টেমের কথা তারা বলছেন সেই সিস্টেমের একটা সুস্থতা আসবে, স্বাস্থ্যকর সিস্টেম হবে। আমি অনিকেতের কাছে যাই। অনিকেত, একটা অভিযোগ উঠছিল, মূলত বিজেপির তরফ থেকে এই অভিযোগ এসেছে যে এক্ষেত্রে মূল ফোকাসটা বোধহয় ঘুরে যাচ্ছে, মানে তিলোত্তমার জন্য সুবিচার, সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের প্রত্যেকটা মুহূর্তে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়টা বোধহয় এখানে প্রো হয়ে যাচ্ছে। তো এই দুটো ব্যালেন্স করে তিলোত্তমার জন্য সুবিচার এবং গণতান্ত্রিক একটা পরিবেশ রক্ষা, সেটা কিভাবে আপনারা সামলাবেন? আমার যেটা মনে হয় যে আমাদের যে আন্দোলনের যেটা মূল সুর, সেটা হচ্ছে যে আমরা বিচার চেয়েছিলাম। তাহলে আমরা যদি আমাদের পিছনের দিকটা একটু তাকিয়ে দেখি, সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদানি থেকে শুরু করে হাতরাস, উন্নাও, বিভিন্ন জায়গাতে যে ধরনের এই ধরনের ঘটনা ঘটে থাকুক না কেন, সেই জায়গা থেকে আমরা দেখেছি মানুষ ন্যায় বিচার পায়নি। তাহলে মানুষ যখন ন্যায় বিচার পায়নি, এই ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে যখন মনে করেছে এই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন শুরু করেছে, সেই জায়গা থেকে তারা ন্যায় বিচারের জন্য লড়ছে, মানুষ এই জায়গাটাতে কোনো একটা জায়গায় কানেক্ট করতে পেরেছে। আমার যেটা মনে হয় যে মানে মূল স্রোতের যে রাজনৈতিক দলগুলো, তারা এই জায়গাটাকে কানেক্ট করতে ব্যর্থ হয়েছে। আমরা তো যেটা বারবার বলছি, আমাদের আন্দোলন কোনো ভোটের স্বার্থে ছিল না, কোনো দলীয় স্বার্থে ছিল না, আমরা শুধু সুবিচার চেয়েছি। তাহলে সুবিচারের দাবিতে আমাদের আন্দোলন ছিল। সমাজের, আমাদের বাংলার মূল স্রোতের যে রাজনৈতিক দলগুলো, তারা কোনো জায়গায় হয়তো, আমার মনে হয় এটা তাদের দিক থেকেই বলা উচিত, আমার যেটা মনে হয় ব্যক্তিগত অস্তরে বলুন এবং আন্দোলন করতে গিয়ে যেটুকু সাধারণ মানুষের সাথে আমার আলোচনা হয়েছে, তারাও সুবিচার চেয়েছে। তারাও মনে করেনি যে আমি বা আমার অনেকে তো আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে এক্ষেত্রে আমরা প্রত্যেকে সুবিচার চাইছি, প্রত্যেকে সুবিচার চাই, এত মানুষ পথে নেমেছেন, এখনো মানুষ পথে আছেন, আজকেও মশাল মিছিল হচ্ছে। এই যে থ্রেট কালচার, এই যে ভয় দেখানো, এই যে হুমকি, আপনারা এখনো পর্যন্ত যেরকম পরিস্থিতি দেখলেন, আপনারা এই বিশ্বাস রাখেন, এই আশা রাখেন যে এই থ্রেট কালচার মুক্ত একটা স্বাস্থ্য পরিস্থিতি পাওয়া যাবে? হ্যাঁ, একদমই তাই। যদি এই থ্রেড কালচার, আমরা তো বারবার বলছি, কেন আমরা এই আমাদের পঞ্চম দফা দাবির প্রতি এত গুরুত্ব এবং তাৎপর্য বলে আমরা বারবার যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই থ্রেড কালচার যদি আমরা মুক্ত না করতে পারি কলেজ ক্যাম্পাসগুলোকে, এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে এই জায়গা, যে যদি এই জায়গাকে আমরা সম্পূর্ণরূপে নির্মূল করার প্রচেষ্টা অন্তত না করি,
সাফল্য কি আসবে, মানে যতদিন সেটা না আসছে ততদিন আপনাদের এই আন্দোলন জারি থাকবে বিভিন্ন রকম ভাবে। আমি আসবো আপনার কাছে, আমি দেবাশিসের কাছে। দেবাশিস, এই যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এবং এক্ষেত্রে একটা সুদিন আসবে এই আশা আমরা প্রত্যেকেই করছি। এমন সুদিন কি আমরা দেখতে পাবো যেখানে অকারণে রেফার করে দেওয়া, অকারণে গুচ্ছ গুচ্ছ টেস্ট লিখে দেওয়া, অকারণে মানুষের 5 টাকা খরচ হলে সেটা 5 লাখ হওয়া, এই যে বিষয়গুলো, এরকম সুদিন আসবে যে মানুষকে এই ধরনের হ্যারাসমেন্ট শিকার হতে হবে না, পরিস্থিতির সম্মুখীন হতে হবে না? একদম। আপনারা খুব ভালো করে দেখতে পাবেন যে আমাদের এই যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির মধ্যে যে সুরক্ষার প্রশ্নটা আমরা রেখেছিলাম তাকে আমরা খুব ভালোভাবে ডিফাইন করেছিলাম। কি ডিফাইন? যে আজকে ডাক্তারদের সুরক্ষার প্রশ্নটা শুধু সিসিটিভির প্রশ্ন নয়। কেননা রোগীদের যে কারণে রাগ হয়, যে কারণে রাগ হয়, কি কারণে রাগ হয়? এই যে রেফারেল সিস্টেম, তারা 10টা জায়গায় তারা ঘুরতে বাধ্য হয়, তারা একটা জায়গায় গিয়ে পরিকাঠামো পান না, তারা একটা জায়গায় গিয়ে মানে কোনো একটা জায়গায় গ্রাম থেকে তাকে কলকাতায় ছুটে আসতে হয়, কোনো একটা জায়গায় প্রেসক্রিপশনে অকারণে টেস্ট লেখা হয়। এই গোটা কারণের জন্য কিন্তু আজকে ডাক্তারদের উপর রাগ এত বেশি। তো সেই জায়গা থেকে এই রেফারেল সিস্টেমের উন্নতি ঘটাতে হবে, পরিকাঠামোর উন্নতি ঘটাতে হবে, এবং তার সাথে এই যে দুর্নীতি, এই দুর্নীতির মাথা কিন্তু আসলে এই লোকগুলোই। এই যে ভয়ের রাজনীতি যারা চালায়, এই যে দুর্নীতি যারা চালায়, তারাই কিন্তু এরকম জিনিসগুলো চালাচ্ছে, এবং তার ফলেই কিন্তু জনগণের রাগ ডাক্তারদের ওপর এতটা বেশি। তো দু জায়গা থেকেই, আমাদের সুরক্ষার প্রশ্নের দিক থেকেও এবং স্বাস্থ্যের দুর্নীতির প্রশ্ন থেকেও, মানে এমন দিন আমরা দেখবো যেদিন বিবেক এতটাই জাগ্রত হবে চিকিৎসকদের, যারা এই ধরনের কাজ করতে বিরত থাকবে। এটা বিবেক নয়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী লড়াই। আমাদের কিন্তু রাস্তায় থেকে লড়াই করতে হবে যে হেলথ ফর অল, জনস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সবার অধিকার। এই লড়াইটা আমি বলছি, আপনি যে আপনারা যে লড়াই করছেন, সেই লড়াইয়ের তো একটা রে অফ হোপ দেখতে হয়। গতকাল কুণাল ঘোষের একটা পোস্ট আমরা দেখেছিলাম, সেখানে তিনি বলছেন যে চিকিৎসকদের এই বিষয়গুলো উল্লেখ করে করে তিনিও, আপনারা যেটা বলছেন তিনিও সেটা বলছেন। তাহলে কি মানে প্রতিষ্ঠানের বা সরকারের কেউ একজন আপনাদের কথার সঙ্গে অনুরণিত হচ্ছে তাদের কথা, এটা কি এক ধরনের সাকসেস আসছে, মানে সুদিন আসছে, একটা রে অফ হোপ বলবেন? যে ব্যক্তির কথা বললেন, ওনার নাম আলাদা করে আমি নিতে চাই না, তার কথার ভিত্তিতে কোনো কথার উত্তর দেওয়া এটা আমাদের রুচিতে বাধে না। তিনিও যখন বলছেন তখন কি আপনাদের আন্দোলন আরো অনেকটাই মানে তার কাছেও যখন যাচ্ছে? দেখুন, তিনি কি বলছেন, তার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলোকে আমরা এত বেশি পাত্তা দিই না। প্রথম কথা, এই কথাগুলো আমরা আমাদের কথাগুলো মুখ্য সচিবকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, এবং তারাও হয়তো কিন্তু আমাদের এই দাবিগুলো যুক্তিযুক্ত এটা মেনেছেন, মানতে বাধ্য হয়েছেন বলা চলে, আমাদের আন্দোলনের চাপেই মানতে বাধ্য হয়েছেন। এবং আমরা আশা রাখবো যে এই যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো মেনে কিন্তু একটা পরিবর্তন আসবে। আমরাও সে আশা রাখবো। আমি আরো একবার অনিকেতের কাছে যাবো। অনিকেত, আমরা দেখেছি এই দীর্ঘ সময়টা ধরে, 11 দিন ধরে আপনাদের সঙ্গে প্রশাসনের কিভাবে কথোপকথন হয়েছে, আপনারা কিভাবে নমনীয়তা দেখিয়েছেন, প্রশাসনও নমনীয়তা দেখিয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন বন্যার সময় অনেক রকম রোগ ভোগ বেড়ে যায়, সেখানে যে কোনো চিকিৎসকদের ক্যাম্প করতে হবে, আপনারা সেটা মেনে নিয়েছেন এবং আপনারা আপনাদের বিবেকের জায়গা থেকে বলেছেন। এটাও কি একটা বোথ সাইড খুব সহাবস্থান বলবো সুদিনের অপেক্ষাতেই? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকে বলছি এরকমটা নয়। আমাদের চিকিৎসক হিসেবে যে মানবিকতার জায়গা আছে, চিকিৎসক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এই দায়িত্ব পালন করেছে। এবং মানে রাজ্য প্রশাসন যদি মনে করে যে তারা কি করবে সেটা তাদের ব্যাপার সম্পূর্ণরূপে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সম্পূর্ণরূপে বন্যা কবলিত মানুষদের পাশে থাকবে, এবং তাদের সুনির্দিষ্ট যে কর্মসূচি এই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য, সেটা ইতিমধ্যে আমরা অতি দ্রুততার সাথে এগুলো আপনাদের কাছেও রাখবো। এবং আমাদের যেটা মানে পরিষ্কার যেটা দাবি, যে একজন চিকিৎসকের মানে যেমন তার হসপিটালের একটা গণ্ডির পরিসর আছে, যদি আপনারা দেখেন ইতিহাস থেকে যদি দেখতে হয়, তাহলে মেঘনাথ সাহা যখন ছিলেন, তিনি তার ছাত্রাবস্থায় ছেলেদেরকে নিয়ে বাইরে ক্যাম্প করতে যেতেন। তাহলে কেন যেতেন? শুধুমাত্র যে বন্যা কবলিত এটা যেমন একটা জায়গা, কিন্তু মানুষের স্বাস্থ্য ঠিক কোন জায়গায় আছে, এক্স্যাক্টলি, মানে আপনাদের ক্ষেত্রে অনুপ্রেরণা আছে ইন এ ডিফারেন্ট সেন্স, যে কারণে মেঘনাথ সাহার মতন ব্যক্তিত্বের কথা আপনারা উল্লেখ করলেন। আমরা আশার আলো দেখছি, আমরা ডেফিনেটলি আশার আলো দেখছি। আপনারা প্রকাশ্যে বলছেন যে এখনো ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এই ঘটনার পর আপনারা বলছেন সেই ক্ষেত্রে তাদেরকে ধরা যাবে, চিহ্নিত করা যাবে? দেখুন, আমরা তো প্রথম দিন থেকে বলছি যে মানে সুপ্রিম কোর্টেও যখন বলা হয়েছে যে আমরা কাজে ফিরতে চাই, আমাদের আইনজীবী বলেছেন কেন আমরা কাজে ফিরতে পারছি না, কেননা উই আর ফিলিং ভালনারেবল। কেন ফিল করছি? কেননা যদিও সিআইএসএফ আসছে, যদিও সিসিটিভি বসছে, আমরা এটুকু বুঝতে পারছি না যে কারা মূল অপরাধী, কারা এই ঘটনা ঘটিয়েছে এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিনা। তো যতদিন না অবধি এদের ধরা হবে,
যতদিন না অবধি প্রকৃত দোষীরা শাস্তি পাবে ততদিন কিন্তু আমরা সেই ভয় নিয়েই কিন্তু এই যে আমরা আংশিক কাজে ফিরছি, বুঝতে সেই পেরেছি। কাজটাও কিন্তু সেই আংশিক ভয় নিয়ে। কিন্তু এই ভয়ের পরে একদিন জয় আসবে। অনেক ধন্যবাদ অনিকেত, অনেক ধন্যবাদ দেবাশিস, এবং অনেক ধন্যবাদ আপনাদের এবং তাদেরকে যারা এখনো সেই আন্দোলনে রয়েছেন, পথে রয়েছেন। সুদিন আসবে এই আশা আমরা রাখছি। শুধু তাই নয়, তারা চাইছেন প্রত্যেকটা মুহূর্তে তিলোত্তমার জন্য সুবিচার 1, আর 2 গণতান্ত্রিক একটা পরিবেশ স্বাস্থ্যক্ষেত্রে বজায় থাকবে। তাই তাদের আন্দোলন জারি, তারা কাজে নামছেন আগামীকাল থেকে আন্দোলনকে সঙ্গে নিয়ে, কারণ তারা তাদের দাবিতে অনড়।